হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2024 সালের থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 37 নম্বর পেজের 5 নম্বর স্কুল অর্থাৎ 5 নম্বর মডেল সেটের স্কুল বারওয়ান CMS হাই স্কুল, এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 8টি। 1.1 দাগে ধরাতল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। 1.2 দাগে সুধীরবাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না? ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে ক্ষমা করেন না। ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে ক্ষমা করেন না। 1.3 দাগে কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটি কিসের মন লাগতো না? কিশোরটির কিসে মন লাগতো না? উত্তরটি হল খেলায়। 1.4 দাগে ননিদা নট আউট গল্পে কোন বাঙালি সাহিত্যিকের উল্লেখ রয়েছে? শিবরাম চক্রবর্তী। 1.5 দাগে বিপ্লবী যতীন দাসের ছদ্মনাম কি ছিল? বিপ্লবী দলে যোগদানের পর প্রথম দিকে যতীন দাসের ছদ্মনাম ছিল রবিন। পরে দলে একটু সিনিয়র হলে তার দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। 1.6 দাগে কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? জ্ঞান পারাবারকে। জ্ঞান পারাবারকে অনন্তবার বলা হয়েছে। 1.7 দাগে এক ভুতুড়ে কাণ্ড গল্পের লেখক কোথায় যাচ্ছিলেন? হুড্রুর দিকে। 1.8 দাগে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে পিঁপড়ে একটি ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। 1.9 দাগে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? বিকেলের মধ্যে বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়, তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। 2 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2.1 মেঘের ফাঁক দিয়ে হেসেছিল অপশন ক্ষয়ে সূর্য। 2.2 দাগে তরণী শব্দের অর্থ অপশন কয়ে নৌকা। 2.3 দাগে হাবুর মনে ভেসে ওঠে সুধীরবাবুর অপশন গয়ে ভারী কি চেহারা। 2.4 দাগে কুড়িয়ে তোলে অপশন ক্ষয়ে নানা রঙের ঝিনুক। 3 দাগ লক্ষ্য করো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 দাগে ছেলেটা চর্চা রাখলে বড় হয়ে নির্ঘাত সাহিত্যিক হবে। কে কার সম্পর্কে কথা বলেছেন? কে? না সুধীরবাবু। কার সম্পর্কে কথা বলেছেন? না হাবু বা অর্থাৎ হাবুল চন্দ্রের সম্পর্কে কথা বলেছেন। ছেলেটি সম্পর্কে একথা বলার কারণ কি? ছেলেটা অর্থাৎ হাবুল চন্দ্র বাংলাদেশে বর্ষাকাল রচনায় একদম নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিল। কোনো বই থেকে সে কপি করে লেখেনি, একদম নিজের চোখে দেখা ঘটনাকে সহজ সরলভাবে প্রকাশ করেছে। তাই সুধীরবাবুর মনে হয়েছে হাবুর এই মৌলিক রচনার চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে অবশ্যই সে সাহিত্যিক হিসেবে পরিচিত হবে। 3.2 দাগে সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছিল? ননিদা সেই ঘটনায় অবাক হলেন না কেন? CCH এর 14 রানের জবাবে রূপলী সংঘ ব্যাট
করতে নেমে প্রথম ওভারে 14 রান করে ফেলে সিসিএইচ এর ননিদা। এবার বল তুলে দেন বিষ্টুর হাতে। বিষ্টু গুনে গুনে 26 পা গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটে। ব্যাটসম্যান তৈরি। হঠাৎই বিষ্টু বোলিং ক্রিজের দিকে ছুটতে শুরু করে, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগে আবার সে পিছু হটতে থাকে। তারপর গোল হয়ে ঘুরতে শুরু করে। বিষ্টুর এই কাণ্ডতেই সারা মাঠ অবাক হয়েছিল। ননিদা এই ঘটনায় অবাক হয়নি, কারণ ননিদা তো জানতেন যে এমন কাণ্ডটাই বিষ্টু ঘটাতে চলেছে। বলা ভালো যে ননিদার পরামর্শে বিষ্টু এমন কাণ্ড করেছে, তাই ননিদা অবাক হননি। 3.3 দাগে ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনের ভালো। কখন পৃথিবীকে কবির ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? কবি যখন আপন অন্তর দিয়ে বিশ্বের সকল জীবকে অবলোকন করেছেন, অর্থাৎ বিশ্ব মাঝে আপন প্রাণের সাড়া পেয়েছেন, তখনই পৃথিবীকে তার ভালো বলে মনে হয়েছে। এই বিশ্ব প্রকৃতি আপন ছন্দে চলতে থাকে। এখানে সুখ দুঃখ, আলো অন্ধকার, হাসি কান্না পরস্পরের সঙ্গে সম্পর্কিত। উপনিষদের আলোকে আলোকিত কবি রবীন্দ্রনাথ একথা অনুভব করেন যে জীবনে কখনো সুখ দুঃখ বা শুধু আনন্দ থাকে না। পৃথিবীর যে কোনো বিষয়ে ভালো ও খারাপ দুটোই মিশে থাকে। বিশ্বপ্রাণ তাতেই স্পন্দিত হয়। আর এই ভালো খারাপ, আলো অন্ধকার, এইসব নিয়ে সভ্যতা এগিয়ে চলে। এইসব কারণে তার মনে হচ্ছে সব নিয়ে এ ধরনের ভালো। 3.4 দাগে সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। লেখকের গন্তব্য কোথায়? সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন? লেখকের গন্তব্য ছিল হুড্রুর দিকে। একদিন লেখক একটি সাইকেলে চেপে হুড্রুর দিকে যাচ্ছিলেন। মাইল 7 যাওয়ার পরেই সাইকেলের টায়ার ফেঁসে গেল। সন্ধে আসন্ন, গন্তব্যস্থল তখনও 5 মাইল প্রায়। এইদিকে নির্জন স্থান, তার উপর বাঘের ভয়ও আছে। এই কারণেই সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গটি এসেছে। 3.5 দাগে মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে। এই দুদিনের ঘরে বলতে কবি কি বোঝানো হয়েছে? কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান, কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে। মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয়, বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায়। মানুষকেও ঘর ফেলে রেখে একদিন চলে যেতে হয়। তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনের জন্য। পিঁপড়ে বাস করে মাটির নিচে, মানুষ বাস করে মাটির উপরে, কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য। তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি। 3.6 দাগে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কার লেখা? যতীন্দ্রনাথ সেনগুপ্তের। কোন কবিতার অংশ? হাট কবিতার অংশ। কবি এখানে কোন খেলার কথা বলেছেন? এখানে খেলা বলতে একদিকে যেমন হাটের প্রতিবার বসা আর ভাঙার কথা বলেছেন, তেমনি তার মধ্য দিয়ে আসলে কবি মানব জীবনের পৃথিবীর বুকে যাওয়া আসার কথাও বোঝাতে চেয়েছেন। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। গানটির গায়ককে? ন্যাড়া। তার এমন গান গাওয়ার কারণ কি? মানহানির মোকদ্দমায় সাক্ষী হিসেবে সজারু ন্যাড়ার হাতে থাকা দলিলগুলিকে দেখালে কুমির সেই একতাড়া গানের কাগজ থেকে কিছু কিছু অংশ পড়তে থাকে। কিন্তু ন্যাড়ার যে গানটিতে সজারুর গিন্নিকে হোঁতলা এবং হাঁদাড়ে আর সজারুকে খেপাটে বা ভোঁপসা মুখ ভ্যাপাটে বলে বিদ্রুপ করা হয়েছিল, কুমির সেই গানটি কিছুতেই খুঁজে পায় না। সজারু কাঁদতে কাঁদতে কুমিরকে আহাম্মক উকিল বলে গালমন্দ করায়
ন্যাড়া নিজে থেকে বাদুড় বলে ওরেও ভাই সদারু গানটির কথা। 4.2 দাগে ধর্মাবতার হুজুর, এটা মানহানির মোকদ্দমা। কার উক্তি, কাকে উদ্দেশ্য করে এ কথা সে বলেছে, উদ্দিষ্ট ব্যক্তি এরপর কি বলেছিল? প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুকুমার রায়ের হজবরল নামক গল্প থেকে নেওয়া হয়েছে। উক্তিটি করেছে গল্পের এক চরিত্র কুমির। কুমির হুতুম পেঁচাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে। আলোচ্য গল্পে আমরা দেখি যে মানহানির মামলা করা হয়েছে আর বিচারক হলেন পেঁচা। কুমির তার সর্দি বসা গলায় হুতুম পেঁচাকে ধর্মাবতার বলে সম্বোধন করে বলে যে সেটি একটি মানহানির মামলা, মোকদ্দমা, আর এমন মামলার বিচার করতে হলে প্রথমেই জানতে হবে মান কি। কুমির নিজেই বলতে থাকে যে মান মানে হলো কচু। তার মতে কচু খুব উপাদেয় খাবার। নানা প্রকারের কচু দেখা যায়, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কুমির আরও বলে যে কচু গাছের মূলকেও কচু বলা হয়। তাই মামলাটি ভালোভাবে বুঝতে হলে এর মূল পর্যন্তই যাওয়া দরকার। ধর্মাবতারকে উদ্দেশ্য করে কুমির কথাই বলেছিল। 5 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 5.1 সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 7টি। 5.1 মনোবাসনা, মনোযুক্ত বাসনা, মনোবাসনা, মনোযুক্ত বাসনা, মনোবাসনা। 5.1.2 সরস্বতী, সরযুক্তবতী, সরস্বতী, সরযুক্তবতী। 5.1.3 নিরোগ, নিযুক্ত রোগ, নিরোগ। 5.1.4 দেখবে আবিষ্কার, আবিযুক্ত কার, আবিষ্কার। 5.5 দেখে নিরামিষ, নিযুক্ত আমিষ, নিরামিষ। 5.2 থেকে পদান্তর করো যে কোনো 4টি। 5.2.1 নগর থেকে নাগরিক। 5.2 থেকে অধিকার থেকে আধিকারিক। 5.2.4 থেকে বিভাগ, 5.2.3 থেকে সমাজ থেকে সামাজিক। 5.2.4 থেকে বিভাগ থেকে বিভাগীয়। 5.2.5 থেকে প্রকৃতি থেকে প্রাকৃতিক। 5.3 দাগে নিচে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও এবং সার্থক বাক্য রচনা করো যে কোনো 3টি। 5.3 কমল এবং কোমল। কমল মানে পদ্ম, সরোবরে কমল ফোটে। কোমল মানে নরম, শিশুদের দেহ খুব কোমল হয়। 5.3.2 দাগে কুল, কুল, কুল মানে বংশ। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকো ঠাকুর কুলে জন্মগ্রহণ করেন। কুল মানে তীর বা তট। নদীর কূলে মাঝিদের নৌকা বাঁধা রয়েছে। 5.3.3 দিন, দিন। দহস্যই দন্তন দিন মানে দিবস। দিনের শেষে পাখিরা বাসায় ফেরে। দয় দীর্ঘইকার দন্তন দিন মানে গরিব। দিনজনে দয়া করো। 5.3.4 দাগে রয়েছে দয় বয় দীর্ঘইকার পর দ্বীপ আর দয় দীর্ঘইকার পর দ্বীপ। দয় বয় দীর্ঘইকার পর দ্বীপ মানে জলবেষ্টিত ভূখণ্ড। শ্রীলঙ্কা দেশটি ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ। আর দয় দীর্ঘইকার পর দ্বীপ মানে প্রদীপ। সন্ধেবেলা গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয়। 5.4 দাগে নির্দেশ অনুযায়ী নিচের বাক্যগুলি রূপান্তরিত করো। 5.4.1 দাগে এবারে আমের ফলন খারাপ নয়, অস্তর্থক বাক্য লিখো। এবারে আমের ফলন ভালো, এবারে আমের ফলন ভালো। 5.4.2 দাগে
তুমি এখন বসে পড়ো। নঙ্গর্থক বাক্যে লেখো। তুমি এখন দাঁড়িয়ে থেকো না। তুমি এখন দাঁড়িয়ে থেকো না। 5.4.3 দাগে সকলে সাদা খাতা খোলো আর একটা বৃত্ত আঁকো। সরল বাক্যে লেখো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। সকলে সাদা খাতা খুলে একটি বৃত্ত আঁকো। 5.4.4 দাগে আমরা ছবি আঁকতে আঁকতে গান শুনছিলাম। যৌগিক বাক্যে লেখো। আমরা ছবি আঁকছিলাম এবং একই সঙ্গে গান শুনছিলাম। আমরা ছবি আঁকছিলাম এবং একই সঙ্গে গান শুনছিলাম। এরপর 5.5 দাগে কি রয়েছে লক্ষ্য করো। সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বোঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমাপিকা অর্থাৎ যা সমাপন বা সমাপ্ত করে। যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। এই ক্রিয়াপদ বাক্যের ভাব বা অর্থকে সম্পূর্ণ করে। যেমন সুচেতনা গান গাইছে, সৌভিক খুব ভালো ছবি আঁকে, রঞ্জিতা সুন্দর গল্প বলল। এখানে গাইছে, আঁকে, বলল এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য গঠন হয় না। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? বাক্যের যে ক্রিয়াপদ বাক্যের কাজ সম্পূর্ণ হওয়া বোঝায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। এই ক্রিয়াপদ বাক্যের ভাব ও অর্থ সম্পূর্ণ করে না বলে আরো বলা ও শোনার ইচ্ছা থেকে যায়। যেমন রাম খেয়ে। অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া বসে বাক্য সম্পূর্ণ করে। যেমন রাম খেয়ে, অসমাপিকা ক্রিয়া হচ্ছে খেয়ে, উঠে পড়তে বসলো। 5.6 দাগে পরা ও অনা এই উপসর্গ দুটি বসে দুটি করে 4টি নতুন শব্দ তৈরি করো। আচ্ছা, পরা থেকে পরাজয়, পরাভব, পরাজয়, পরাভব। আর অনা থেকে অনাহার, অনাবৃষ্টি, অনাহার, অনাবৃষ্টি। 5.7 দাগে অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। বিভক্তিযুক্ত পদের পরে বা বিভক্তির বদলে সম্পর্কযুক্ত পদটির পরে যে শব্দগুলি বসে অন্য পদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাকে অনুসর্গ বলে। যেমন কাকলি রং তুলি দিয়ে ছবি আঁকছে, এই বাক্য দিয়ে একটি অনুসর্গ। 6 থেকে অনুচ্ছেদ রচনা করো। যে কোনো একটি 6.1 উৎসব মুখর শরৎ, এটা 277 পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটা লক্ষ্য করো। আর 7 দাগে পত্র রচনা লেখো। সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে একটি চিঠি লেখো। এটা 270 নম্বরে 4 নম্বর চিঠিটা লক্ষ্য করো। 270 নম্বর পেজে 4 নম্বর চিঠিটা লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।